নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাই। গতকালই আমি জনাব ফিরহাদ হাকিমের ওই সদম্ভ ঘোষণাটি শুনেছিলাম, কিন্তু তা নিয়ে কোনো ভিডিও করার বিন্দুমাত্র ইচ্ছে আমার জাগেনি। কেননা আমার মনে হয়েছিল যে ববি কোথাকার পয়গম্বর যে সে যে কোনো সভায় গিয়ে যা খুশি তাই বলবে, আর সেটা নিয়ে আমাদের মিডিয়া মাতামাতি করবে। তারা করছে করুক, আমি করতে যাবো কেন? তাহলে আমি সিদ্ধান্ত বদল করলাম কেন? বদল করলাম, দেখলাম এই যে আল্লাহর রহমত আর তালিম পেলে যে 17% থেকে 51% পৌঁছে যাবে বলে গতকাল লম্ফজম্প করছিল, আজ সে সম্পূর্ণ 180 ডিগ্রি পাল্টি খেয়ে বসে আছে। বলেছে, আই অ্যাম এ সেকুলার অ্যান্ড আই উইল ডাই এ সেকুলার। আই অ্যাম এ সেকুলার, বুঝতেই পারছেন ইংরেজিটা মোটামুটি তার নেত্রীর মতো, বাংলাটাও তথৈবচ। আর যেহেতু অরিজিনটা বিহারি, তাই তিনি মোটামুটি হিন্দিটা বলতে পারেন। এখন এই যে পাল্টি খাওয়াটা, এই পাল্টি খাওয়াটা খুব একটা নতুন ব্যাপারও নয়, আর তৃণমূল কংগ্রেসের মধ্যে এটা ঘন ঘন ঘটে থাকে। এবং ববি অনেক সময় অনেক কথা বলেন, তারপরে দিদিমণির কাছে এমন ধ্যাতানি খান যে একেবারে উল্টো সুর গাইতে শুরু করেন পরের দিন থেকে। আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে আমাদের এ রাজ্যে প্রধানত বাংলাভাষী এবং অবাঙালি ভাষী এই দুই শ্রেণীর মুসলমান আছে। অধিকাংশই বাংলাভাষী, তারা বিশেষ করে আমাদের বিভিন্ন জেলায় আছেন, আর একটা উল্লেখযোগ্য অংশ আছেন যাদের মাতৃভাষা বাংলা নয়, হিন্দি এবং উর্দু। যে কথাটা আমি বারবার আপনাদের অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি, সেটা হলো আমার এই এতদিনের সাংবাদিক জীবনে বাংলার জেলায় জেলায় ঘুরে কখনো মনে হয়নি যে বাঙালি মুসলিম ততটা সাম্প্রদায়িক যতটা এই হিন্দি আর উর্দু বলা মুসলিমদের দেখেছি। এবং এরা বাইরে যাই করুক না কেন, যাই বলুক না কেন, আপনারা নিশ্চিত জেনে রাখবেন যে গণ্ডগোলের আসল উৎসস্থল হচ্ছেন এরাই। এবং কলকাতা শহরে এখন বহু তল্লাট আছে যেখানে এই অবাঙালি মুসলিমদের বসবাস, এবং সেখানে কেউ যদি, কোনো হিন্দু পরিবার যদি বাড়ি বিক্রি করতে চায়, তাহলে মুসলিম খদ্দের ছাড়া কাউকে বিক্রি করতে পারবে না। সুতরাং তারা এক একজন এক একটা পাড়ার ইজারা নিয়ে একটা স্বায়ত্তশাসিত এলাকার মতো করে তারা সেখানে বসবাস করেন, এবং বাকি পশ্চিমবঙ্গের জন্য যা আইন, সেই আইন এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এটা আমার চোখে দেখা অভিজ্ঞতা, এবং এই রকম ঘটনা কলকাতা শহরে আকছাড় আমরা দেখতে পাচ্ছি। এখন এই যে ববি নামক চরিত্রটি, ইনি আসলে দু নৌকোতেই পা দিয়ে থাকতে চান। ডক্টর জেকেল অ্যান্ড মিস্টার হাইডের একেবারে সর্বোত্তম দৃষ্টান্ত বললে যাকে মোটামুটি পরিচিত করে দেওয়া যায়। নিজের কেন্দ্র গিয়ে
তিনি মিনি পাকিস্তানে এসে খুব স্বচ্ছন্দ বোধ করেন। মুসলিমদের কোনো জনসভা হলেই তার মধ্যে তার অ্যাড্রিনালিন পাম্পড হতে শুরু করে দেয়। কখনো তিনি যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেননি তাদের দুর্ভাগা বলে আখ্যায়িত করেন। আবার কখনো তিনি স্বপ্ন দেখেন 17% 51 হবে, 33% 51 হবে। এখন এইগুলো হচ্ছে, দেখবেন বাংলাদেশের কিছু মানুষ বাজার গরম করতে এবং ফুটেজ খেতে এখন যেমন কলকাতা দখলের কথা বলছে না, কেউ আবার বলছে শুধু কলকাতা কেন, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা সব তারা দখল করে নেবেন। এই বাংলাদেশীয় মূর্খদের কোনো ভারতীয় সংস্করণ থাকবে না বা পশ্চিমবঙ্গীয় সংস্করণ থাকবে না, তা কি হয় নাকি? তো ববি হাকিম হচ্ছেন তার অন্যতম। এবং প্রথম কথা হলো যে ইনি তার ব্যক্তিগত জীবনচর্চায় আসলে কি এটা খুব একটা সুন্দর মোড়কে গোপন করে রাখেন। পুজোর সময় তিনি বাড়া হিন্দু হয়ে যান। বছরের পর বছর ধরে নিজের পাড়ার পুজোয় তিনি মাতব্বর, কিন্তু বাড়ির পাশে একটা শ্বেত শুভ্র চমৎকার মসজিদ বানিয়ে রেখেছেন। তিনি পুজো করেন, ঈদের দিন হয়তো নামাজও পড়েন। এখন রোজা রাখেন কিনা আমি বলতে পারবো না। আর কর্পোরেশনটাকে মোটামুটি এই বিহারি এবং উর্দু স্পিকিং মুসলিমদের একটা ঘেঁটোতে তিনি পর্যবসিত করতে অনেকখানি সক্ষম হয়েছেন। এদের বহু লোককে 2 নম্বরীভাবে চাকরি দিয়েছেন এবং সম্ভবত একাধিকবার হজও করেছেন। তার মানে বরের ঘরের মিশি কি পিসি আর কোণের ঘরের মাসি বলতে যা বোঝায়, ইনি হচ্ছেন সেই রকম একটা জগকচ্ছপ মার্কা দৃষ্টান্ত। এইসব দৃষ্টান্ত সভ্য সমাজে মানুষের মধ্যে থাকারই কথা নয়। কোথায় থাকার কথা সেটা না হয় আমি নাই বা বললাম। ইনি আবার নিজেকে সময় বুঝে কখনো সেকুলার, কখনো আল্লাহ তাআলার একেবারে প্রায় আইসিসের খলিফার মতো সংগ্রামী। এখন আমাদের বাঙালির দুর্ভাগ্য হচ্ছে, এটা বামফ্রন্ট জমানা থেকেই আমরা দেখেছি, তবু বামফ্রন্টের মন্ত্রিসভাতে এমন বেশ কয়েকজন মন্ত্রী বরাবরই থাকতেন যাদের রাজনৈতিক প্রজ্ঞা বলুন, অভিজ্ঞতা বলুন, শিক্ষাগত যোগ্যতা বলুন, সমাজের কাছে গ্রহণযোগ্যতা বলুন, একটা অন্য রকম ব্যাপার ছিল। কংগ্রেসের জমানাতে তো ছিলই। সিদ্ধার্থ শঙ্কর রায়ের ক্যাবিনেটে শঙ্কর ঘোষের মতো লোক ছিলেন, ভোলা সেনের মতো লোক ছিলেন, তারপরে আবু বরকাত গনি খান চৌধুরী ছিলেন, অজিত পায়া ছিলেন। এরা প্রত্যেকেই যে যার মতো করে রাজনীতিতে হেভিওয়েট। এই প্রথম আমরা পশ্চিমবঙ্গে একটা রাজ্য সরকার পেয়েছি যেটা হচ্ছে পিগমিদের স্বর্গরাজ্য। অর্থাৎ আমাদের যিনি মুখ্যমন্ত্রী, তিনি দুটো জিনিস খুব সন্তর্পণে অ্যাভয়েড করে চলেন।
একটা হলো মেধা, আরেকটা হলো কোনো ব্যক্তির তাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা। যার মধ্যে তিনি এই দুটো গুণ দেখবেন, তাকেই তিনি ক্ষমতার বৃত্তের কয়েক আলোকবর্ষ দূরে রেখে দেবেন। যদি ভুল করে নিয়েও নেন, তাহলে কোনো না কোনো ফন্দি ফিকির করে ঠিক তাকে অর্ধচন্দ্র দিয়ে দেবেন সুবিধে মতো। নইলে তৃণমূল কংগ্রেসে দেখবেন যে নেতা বা নেত্রীরা রাজ্যের মন্ত্রী হলে আমার ধারণা এই সরকারটা ববি জাতীয় জীবেদের হাত থেকে রক্ষা পেত, তাদের সবাইকে চালান করে দেওয়া হয়েছে হয় লোকসভায় নয় রাজ্যসভায়, এবং তারা যাতে কিছুতেই কলকাতায় আসতে না পারে সেই বন্দোবস্তটাও প্রায় চিরস্থায়ী। নইলে ধরুন একজন প্রায় ৮০ ছুঁই ছুঁই সৌগত রায় বা সুদীপ বন্দ্যোপাধ্যায় বা এমনকি পাগল কল্যাণ, কাকলি ঘোষ দস্তিদার, মহুয়া মৈত্র, সুখেন্দু শেখর রায়, এই যে নামগুলো আমি বলে গেলাম, আমার মনে হয় এরা কোনো কাজেই যজ্ঞেও লাগে না, পুজোতেও লাগে না, হোমেও লাগে না। তাদের একটা ললিপপ ধরিয়ে দিয়ে দিল্লিতে বসিয়ে রাখা হয়েছে, আর মহামন্ত্রী করা হয়েছে জনাব ফিরহাদ হাকিম, জনাব অরূপ বিশ্বাস, জনাব ইন্দ্রনীল সেন, জনাব ব্রাত্য বসু ইত্যাদি এবং ইত্যাদি। আমার কথা হচ্ছে, বেনে বনে দেখবেন শিয়াল রাজা হয়। কেন? বেনে বনে তো বাঘ থাকে না, কোনো পাতে দেওয়ার মতো প্রাণী থাকেই না। তার ফলে হুক্কা হুয়া করে যারা, তাদেরকেই রাজা বলে মনে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় খুব সচেতনভাবে যত্ন করে এমনই একটা বেনে বন রচনা করেছেন তার মন্ত্রিসভার, যেখানে যেদিকে তাকাবেন দেখবেন শুধু নানা রকম পুচ্ছধারী এবং নানা রকম গাত্রবর্ণের শিয়াল। এখন শিয়ালরা মাঝে মাঝে নিজেদের ভাবে, আরে বাবা আমরাই বা কম কিসে, আমরা হচ্ছি, আমাদের এক একজনের হাতে ৩টে ৪টে ৫টা করে দফতর, হাতে মাথা কাটি, পাড়ায় তোলাতুলি, কন্ট্রাক্টরদের কাছ থেকে কাটমানি তুলি, যখন যেভাবে খুশি আমাদের চলন বলন, কেউ কিছু বলার নেই। এবং আমরাই হচ্ছি মহারানীর এই যে নবরত্ন সভার এক একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। অতএব আমরাই বা নিজেদের রাজা, সম্রাট, বাদশাহ বলে ভাববো না কেন? আসলে এই ধরনের ইনফ্লেটেড অ্যাসেসমেন্ট থেকেই নিজের সম্পর্কে মানুষ এই ধরনের আচরণ করে, যেটা ববি হাকিম নামক একজন হঠাৎ কথা নেই বার্তা নেই, বড় জোর আমি বলতে পারি কলকাতা পুরসভার একটা কাউন্সিলর হওয়ার যোগ্যতা তার অবশ্যই আছে। যেমন আমাদের সময় যারা অনার্স পেত না তারা পাস করত, কিন্তু সে রাজ্যের কলকাতা শহরের মেয়র হয়ে বসে আছে, পুরমন্ত্রী হয়ে বসে আছে,
দলের দুটো শৃঙ্খলা রক্ষা কমিটির মাথায় বসে আছে, আজকে স্যুট পরছে, কালকে শেরওয়ানি, পরশু পাজামা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছে। এটা তো সে স্বপ্নেও ভাবেনি। স্বপ্নেও তাকে আল্লাহ তাআলা কোনোদিন এতগুলো বর দেননি যেটা অন্নপূর্ণা দিদি দিয়েছেন। ফলে বেশি খেলে যেমন পেট গরম হয়ে যায় না, শীতকালে বেশি হয়, তেমনি যেটা যার প্রাপ্য নয় তাকে যদি সেটাই দেওয়া হয় তাহলে একসময় সে নিজেকে তার যোগ্য বলে মনে করতে শুরু করে। ঠিক একই ঘটনা ঘটেছে ববি হাকিমের ক্ষেত্রে। অরূপ তুলনায় খুব বিচক্ষণ, সে যে কারণে একদম ছুপা রুস্তম হয়ে থাকে, পারতপক্ষে মুখই খোলে না। ইন্দ্রনীল তার চেয়েও সে আনা, সে গাছেরও খায়, তলারটাও কুড়োয়, কিন্তু গোটাটাই করে লোকের অগোচরে। ববি আবার অন্তরালে থেকে যা করার সেটা করার বিশ্বাস করে না। সে একটু বচনভাগিস, যেখানে যা বলার নয় বলে ফেলে, তারপরে পাল্টি খেতে হলে খায়, তারপরে দেখবেন আবার যখন ভোট কাছাকাছি আসবে আবার পাল্টি খাবে। তিনি বলছেন আই অ্যাম এ সেকুলার। প্রথম কথা আই অ্যাম সেকুলার বললেই হয়, এ বলার দরকার হয় না। যাই হোক, তার মধ্যে যাচ্ছি না। এমনই সেকুলার যে এবার মুর্শিদাবাদে দলের হয়ে প্রচারে গিয়ে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রতিটা জনসভায় এই ববি হাকিমের প্রচারের মূল কথা কি ছিল জানেন? যে দেখুন, পশ্চিমবঙ্গের মধ্যে এই একটা জেলা যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ, এবং শুধু ছোটোখাটো সংখ্যাগরিষ্ঠ নই, বহু বহু বেশি সংখ্যক মুসলমান এই জেলায় থাকেন। অথচ দেখুন আমাদের দুর্ভাগ্য, 1952 সাল থেকে আজ পর্যন্ত বহরমপুর কেন্দ্র থেকে একজন মুসলিম প্রার্থীকেও আপনারা লোকসভায় পাঠাননি। এবার অন্তত এমন একজন আল্লাহ তাআলার প্রতিনিধিকে আমরা মোদির পাড়ার গলি থেকে খুঁজে বার করে আপনাদের সামনে এনে হাজির করেছি, যার চেয়ে ধর্মপ্রাণ মুসলিম আপনারা ভূভারতে খুঁজে পাবেন না। এবার অন্তত স্বধর্মের দিকে একটু তাকিয়ে আপনারা তাকে ভোট দেবেন, এটাই আমার মিনতি। এটাকে কি বলে? ধর্মনিরপেক্ষ মানুষের প্রচার। আবার বলছে আই উইল ডাই এ সেকুলার ম্যান। আমি জানি না ভগবান করুন না করুন, দুর্ভাগ্যের কথা হলো when that D-Day will arrive, no one, just no one will even bother to know how he died. সেকুলার, কমিউনাল না কি? দেখুন, মুশকিল হচ্ছে এই লোকগুলোর জন্য এর তো একটা রিয়াকশন হয়, এভরি অ্যাকশন হ্যাজ ইটস রিয়াকশন, এবং সেই রিয়াকশনটা তৈরি করার জন্য তারা এই ধরনের অ্যাকশন করেন, যাতে পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত বাইনারিটা একেবারে চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হয়ে থাকে।
ববি হাকিম এই ধরনের মন্তব্য করলে বিজেপি নেতারা খেপে যাবেন, সবাই জানে। হিন্দুদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হবে, সেটাও জানে। এবং এইসব জেনে বুঝেই কিন্তু তিনি এই কথাগুলো বলেন। আমার খারাপ লাগে, আমি এই পশ্চিমবঙ্গে একশে এক মুসলিম নেতাকে দেখেছি যারা আপাদমস্তক সেকুলার ছিলেন, আপাদমস্তক। মনসুর হাবিবুল্লাহ বলে একজন আমাদের স্পিকার ছিলেন, কিছুদিন আইনমন্ত্রী ছিলেন, বর্ধমানের খুব অভিজাত পরিবারের, সেই গোত্রের একজন নেতা। হাসিম আব্দুল হালিম, যিনিও ববির মতো পড়শি রাজ্য থেকে এ রাজ্যে এসে সারাটা জীবন কাটিয়েছেন, আর একটা ঢলঢলে পায়জামা আর পাঞ্জাবি গায়ে চড়িয়ে জীবন কাটিয়ে দিয়েছেন, তিনিও আপাদমস্তক সেকুলার ছিলেন। এখন আমি মুজাফর আহমেদকে দেখিনি, ফলে বলতে পারবো না। হুমায়ুন কবিরকে দেখিনি, বলতে পারবো না। তবে এরাও যে নমস্য রাজনীতিবিদ এবং সেকুলার, তা নিয়ে আমার মনে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই। আর তাদের পাশে যদি ফিরহাদ হাকিমকে রাখতে হয়, তাহলে আমার মনে হয় এই অত্যন্ত সম্মাননীয় মুসলিম নেতৃবর্গের স্মৃতিকে অশ্রদ্ধা করা হবে। অতএব ববি হাকিম নিয়ে মাথা ব্যথা তো করতেই হবে, কেননা একটা বিন্দুর পরে আবার প্রতিহত করার ভাবনাটাও তো মানুষের মনে আসে, কিন্তু সেই বিন্দু এখনো পর্যন্ত এসেছে বলে আমার মনে হয় না। যদি আসে তখন দেখা যাবে। আপাতত এই বৃদ্ধ নাদানকে এত গুরুত্ব নাই বা দিলেন। দেখুন, আমি জানি যে পৃথিবীর সবচাইতে দামি মাংস কার মাংস সেটা আর বলছি না, দুবাই থেকে নিয়মিত তার বাড়িতে আসে। সেই মাংসের প্রতি কিলোর দাম কয়েক লক্ষ টাকা। সুতরাং এই ধরনের লোকেদের, যাদের জীবনযাপনের প্রকৃতি একরকম, ধর্মাচরণের প্রকৃতি আরেক রকম, পাবলিক ইমেজ আরেক রকম করে গড়ে তুলতে চান, এক অঙ্গে বহুরূপী হয়ে সম্মুখে তোমার, বহুরূপে সম্মুখে তোমার ঘুরে বেড়াতে চান, তাদেরকে বাংলা ভাষায় সং বলাই ভালো। ইদানিং সঙেদের নাম আমি কাউকে বলতে শুনি না, অবশ্য বলবই বা কী করে, যেদিকে তাকাই সেদিকে তো শুধু সঙেদেরই ছড়াছড়ি। ভালো থাকবেন, ফিরে আসছি এরপরে পরপর দুটো বাংলাদেশ সংক্রান্ত ভিডিও নিয়ে। নমস্কার।